হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। নতুন ভিডিওতে আজকে আমরা শিখব যে বন্ড ফিশন, বন্ড একটা কোভ্যালেন্ট বন্ড কিভাবে ভাঙতে পারে, কত রকমভাবে বন্ড ভাঙে, সেই বন্ড ভাঙার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় তাদের ডেফিনেশন বা তাদের ক্লাসিফিকেশন, তারা কেমন কি হয়, তাদের বিহেভিয়ার কি, এই সমস্ত কিছুই শিখব। প্লাস ফ্রি রেডিক্যালের যে আমরা জিনিসপত্রগুলো দেখব সেটাও এই ভিডিওটাতেই দেখব। চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট চলো এবার আমরা দেখি বন্ড ফিশন, যে আমি কথাটা বারবার করে বলছি, ব্যাপারটা কি। আজকে একটা কোভ্যালেন্ট বন্ডকেই কিন্তু আমরা ফিশন করতে পারি। ফিশন মানে ভাঙা, একটা বন্ড আছে সেই বন্ডটাকে ভেঙে দেবো। আয়নিক বন্ডকে কিন্তু, আয়নিক বন্ড কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো বন্ড নয়। আয়নিক বন্ড হচ্ছে একটা অ্যাট্রাকশন ফোর্স, কার মধ্যে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এই দুটোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্সকেই আয়নিক বন্ড বলে। কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড কিন্তু আয়নিক বন্ডের মতো নয়, অ্যাট্রাকশন ফোর্স নয়। এখানে প্রপার একটা বন্ড থাকে, অরবিটালের ওভারল্যাপ হয়, হাইব্রিডাইজেশন হয়, একটা বন্ড তৈরি হয়, ঠিক আছে। তো সেই কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হওয়া তো গেল, এবার আমরা সেই বন্ডটাকে ভাঙার গল্প বলছি। তাহলে কোভ্যালেন্ট বন্ডটা যখন ভাঙবে সেটাকেই বলবো বন্ড ফিশন, ঠিক আছে। বন্ড ফিশন মানে বন্ডটা ভাঙবে। এবার এই বন্ড দু রকম ভাবে ভাঙতে পারে। একটা কি, একটা হচ্ছে হোমোলাইটিক বন্ড ফিশন, হোমোলাইটিক বন্ড ফিশন, একটা হচ্ছে হেটেরোলাইটিক বন্ড ফিশন, ঠিক আছে। হোমোলাইটিক বন্ড ফিশন মানে সমবিভাজন, বাংলাটা লিখে রাখছি আমি। হোমোলাইটিক হচ্ছে সমবিভাজন আর হেটেরোলাইটিক হচ্ছে অসমবিভাজন, ঠিক আছে। এটা হচ্ছে সমবিভাজন, এটা হচ্ছে অসমবিভাজন, হোমোলাইটিক বন্ড ফিশন আর হেটেরোলাইটিক বন্ড ফিশন। তাহলে হোমোলাইটিক বন্ড ফিশন বা সমবিভাজন মানে যে সেম ওয়েতে ডিভাইড হবে, মানে বন্ডটা যখন ব্রেক করবে দুজনেই সমান জিনিসপত্র পেয়ে যাবে। আর অসমবিভাজন মানে বন্ডটা যখন ব্রেক করবে তখন কি হবে, একজন বেশি পাবে একজন কম পাবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এইবারে সমবিভাজন অসমবিভাজন আমি তো ছোট্ট করে বললাম, এবার একটু ডিটেলসে বলবো। ধরো হোমোলাইটিক, এইবারে আমাকে বুঝতে হবে হোমোলাইটিক ফিশন। এইবারে এইটা পড়ার আগে আমাকে বুঝতে হবে যে একটা কোভ্যালেন্ট বন্ড যখন তৈরি হয়েছিল তখন কিভাবে তৈরি হয়েছিল। ধরো এ আর বি একটা অ্যাটম, বি একটা পরমাণু, মানে এ একটা পরমাণু বি একটা পরমাণু, ঠিক আছে। এবার এ এর বাইরের কক্ষে ধরো একটা ইলেকট্রন ছিল, বি এর বাইরের কক্ষে ধরো একটা ইলেকট্রন ছিল, ঠিক আছে। সাপোজ এইবারে এ এই ইলেকট্রনটা দিল, বি এই ইলেকট্রনটা দিল, তখন কি হলো, এ আর বি এর মধ্যে একটা ইলেকট্রন জোড় গঠন হলো। তারপরে সেটা দুজনের মধ্যে ইকুয়ালি শেয়ার্ড হলো। শেয়ার্ড হওয়ার ফলে আমার এই বন্ডটা তৈরি হলো। তার মানে আমাকে এটা মাথায় রাখতে হবে যে এই বন্ডটা তৈরি করার পেছনে কন্ট্রিবিউশন কিন্তু এ বি দুজনেরই সমান ছিল। এও একটা ইলেকট্রন দিয়েছে, বিও একটা ইলেকট্রন দিয়েছে, দুজন সমান কন্ট্রিবিউশন দিয়ে বন্ডটা তৈরি করেছে। তাহলে হোমোলাইটিক ফিশনটাই কি হয়, হোমোলাইটিক ফিশনে যখন বন্ডটা ব্রেক করে, ঠিক আছে, বন্ডটা তৈরি হওয়ার সময় আমার একটা কন্ট্রিবিউশন ছিল, অন্য একজনের একটা কন্ট্রিবিউশন ছিল, সেম কন্ট্রিবিউশন ছিল। যেবার যখন ভাঙবে আমি আমার কন্ট্রিবিউশন নিয়ে বাড়ি চলে যাব, ও ওর কন্ট্রিবিউশন নিয়ে বাড়ি চলে যাবে। এ এর ইলেকট্রনটা নিয়ে বাড়ি চলে যাবে, বি বি এর ইলেকট্রনটা নিয়ে বাড়ি চলে যাবে। তার মানে এইটা কিভাবে দেখানো হয়, এই যে বন্ডের দুটো ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন দুটো, একটা এ এর একটা বি এর, ঠিক আছে, কিন্তু যতক্ষণ বন্ড হয়ে আছে ততক্ষণ দুটোই দুজনের, তাই না, দুটোকেই দুজন শেয়ার করছে, দুটোকেই দুজন ভোগ করছে। আর যখন বন্ডটা ব্রেক করে যাবে, হোমোলাইটিক ফিশন যখন হবে, তখন কি হবে যে এ এর ইলেকট্রনটা নিয়ে বাইরে চলে যাবে, বি বি এর ইলেকট্রনটা নিয়ে বাইরে চলে যাবে। এইটাকে ওয়ান হেডেড অ্যারো দিয়ে দেখানো হয়, ঠিক আছে। এই অ্যারোটার একটাই মাথা থাকে, বা একমুখী অ্যারো তোমরা বলতে পারো। ওয়ান হেডেড অ্যারো দিয়ে এটাকে দেখানো হয় যে একটা ইলেকট্রন, একটা বন্ড ভেঙে যখন কোনো একটা পরমাণু এক পিস ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে তখন সেটাকে একমুখী অ্যারো দিয়ে দেখানো হয়। আর যখন দুটোই ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন সেটাকে দুমুখী অ্যারো দিয়ে দেখানো হয়, ঠিক আছে। তো এ বি যখন ভাঙছে তখন কি তৈরি হচ্ছে, এ এর মাথায় এর ইলেকট্রনটা, বি এর মাথায় এর ইলেকট্রনটা। এবার তোমরা বলবে স্যার যখন এ বি তৈরি হয়েছিল তখন ইলেকট্রনটা তো আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন ছিল না, তাহলে যখন ভাঙলো তখন আলাদা করে দেখানোর প্রয়োজনটা কেন এলো?
বিষয়টা বোঝার আছে। সেটা হচ্ছে যখন বন্ডটা তৈরি হয়েছিল, এর ধরো যে অরবিটের সঙ্গে বি এর যে অরবিটটা ওভারল্যাপ করে বন্ডটা তৈরি করেছিল, ঠিক আছে, যে বন্ডটা তৈরি করেছিল, তো সেইটা আমার তখন অরবিটাল বা অরবিট ওভারল্যাপের ফলেই আমার বন্ডটা হয়েছিল এবং যে ইলেকট্রনটা ছিল সেটা তাদের নিজস্ব জায়গায় বসেছিল। কিন্তু যখন বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, তখন এই যে এ এর যে স্টেবল অরবিট আছে বা বি এর যে স্টেবল অরবিট আছে, এই ইলেকট্রন দুটো সেই অরবিটে গিয়ে আবার রিটার্ন করে বসতে পারছে না। তাহলে ওরা কোথায় থাকছে? ওরা এর যে এ অ্যাটমটার যে স্পেসটা আছে সেই স্পেসের বাইরের দিকে ঘোরাফেরা করছে। এই অ্যাটমটার ধরো একটা 3D একটা স্পেস আছে, তো সেই স্পেসের বাইরের দিকে মুভমেন্ট করে বেড়াচ্ছে, কিন্তু অরিজিনালি যে অরবিট বা অরবিটালে ছিল সেখানে কিন্তু আর রিটার্ন করতে পারছে না যখন হোমোলাইটিক ফিশন বা সমবিভাজন হচ্ছে। ওই জন্য কি হচ্ছে, এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনগুলো কিন্তু নিজস্ব অরবিট বা স্টেবল অরবিট বা অরবিটালে বসতে পারছে না। ওরা ওই অ্যাটমটার বাইরের যে স্পেসটা আছে ওর মধ্যে ঘোরাফেরা করছে ফ্রি অবস্থায়, মুক্ত অবস্থায়, ঠিক আছে। ওই জন্য এই র্যাডিক্যালগুলোকে বলে ফ্রি র্যাডিক্যাল। বোঝা গেল? ওরা বাইরে অ্যাটমটার বাইরের দিকটায় ফ্রিলি ঘোরাফেরা করছে, ওরা যেখানে ছিল সেখানে আলটিমেটলি বসতে পারছে না, ওই জন্য এদেরকে বলে ফ্রি র্যাডিক্যাল। এটাও একটা ফ্রি র্যাডিক্যাল, বিটাও একটা ফ্রি র্যাডিক্যাল। তাহলে হোমোলাইটিক ফিশনে আমরা দেখলাম কি তৈরি হয়, ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। বোঝা গেল হোমোলাইটিক ফিশনটা? আশা করি বোঝা গেছে। এবার ধরো আমি যদি, আচ্ছা এটা মুছে দিই, এই দিকটা মুছে দিই। এবার ধরো আমি যদি হেটেরোলাইটিক ফিশনের কথা বলি, হেটেরোলাইটিক ফিশনে কি বলছে? হেটেরোলাইটিক ফিশনে বলছে যে যখন বন্ডটা তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল কোনো দেখা দেখি সিন নেই, কোনো দরকার নেই, আমার ক্ষমতা বেশি, আমি দুটো ইলেকট্রন নিয়ে চলে যাব, ঠিক আছে। দুটো অ্যাটমের মধ্যে বন্ড তৈরি হয়েছে, ধরো এ বি। এবার আমি ধরে নিলাম এর তড়িৎ ঋণাত্মকতা বি এর থেকে বেশি বা এর ইলেকট্রোনেগেটিভিটি বি এর থেকে বেশি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ বি, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। বা তড়িৎ ঋণাত্মকতা বাংলায় বললে। ইলেকট্রোনেগেটিভিটিটা কি আশা করি মনে আছে, যে কোনো একটা বন্ডেড ইলেকট্রন নিজের দিকে টানার পাওয়ার বা ক্ষমতাটাকেই বলে ইলেকট্রোনেগেটিভিটি। দ্য টেন্ডেন্সি টু পুল ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই যে এ আর বি এর যে দুটো ইলেকট্রন আছে, এবার আমি ধরে নিয়েছি এ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। হেটেরোলাইটিক ফিশনে কি হয়, এ এরটা বি এরটা নিয়ে বেরিয়ে যায় না, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে যার গায়ের জোর বেশি সে দুটোই নিয়ে বেরিয়ে যাবে। এটা বোথ সাইড অ্যারো দিয়ে দেখানো হয়, বা বোথ সাইড সরি ডবল হেডেড অ্যারো দিয়ে দেখানো হয়। সে দুটো ইলেকট্রন নিয়েই বেরিয়ে যাবে। তখন কি তৈরি করবে, এর মাথায় দুটো ইলেকট্রন থাকবে, তার মানে এর একটা ইলেকট্রন এর ছিল আর একটা বি এর একটা ইলেকট্রন আসছে, তার জন্য ওর মাথায় একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। আর বি এর যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা তো বি এর ছিল, ওটা তো বি এর থেকে চলে গেল, ওই জন্য বি এর মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি হবে। ভালো করে বুঝবে, এই দুটো ইলেকট্রন একজনের মাথায় যদি উঠে যায় তাহলে একজনের একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে, আর যার থেকে উঠে যাচ্ছে তার একটা ইলেকট্রন কম হয়ে যাবে, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ। তার মানে এটা কি তৈরি হলো, এটা একটা অ্যানায়ন তৈরি হলো, এটা একটা ক্যাটায়ন তৈরি হলো। তাহলে হেটেরোলাইটিক ফিশনে কি তৈরি হয়, অ্যানায়ন আর ক্যাটায়ন তৈরি হয়, আর হোমোলাইটিক ফিশনে কি তৈরি হয়, ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, ঠিক আছে। এবার এটা উল্টোটাও হতে পারতো, ধরো এ আর বি এর মধ্যে আজকে যদি বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকতো, তখন এই দুটো ইলেকট্রন বি এর মাথায় উঠে যেত, তখন কি তৈরি হতো, এ এর মাথায় প্লাস আর বি এর মাথায় মাইনাস চার্জ তৈরি হতো, তখন এটা ক্যাটায়ন হতো, ওটা অ্যানায়ন হতো। ডিপেন্ড করছে কার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি সেটার উপর, ঠিক আছে। দেখো এরপরে আমি ফ্রি র্যাডিক্যাল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালস, বা বাংলায় যদি আমি এটাকে বলি তাহলে এটাকে বলে মুক্ত মূলক, ঠিক আছে, মুক্ত মূলক। এইবারে আমরা এখানে আমাদের চ্যাপ্টারটা কি, আমাদের চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রি, আমাদের চ্যাপ্টারটা হাইড্রোজেন কার্বন এগুলো নিয়ে। তাহলে এখানে কিন্তু আমরা
অর্গানিক কম্পাউন্ডসদেরই বিভিন্ন হোমোলাইটিক বা হেটেরোলাইটিক ফিশনের পরে কি হচ্ছে সেগুলো নিয়েই দেখব। আজকে এবি দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, কিন্তু সেগুলো কিন্তু আমরা সমস্ত কম্পাউন্ড নিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে দেখবো না, মেনলি হাইড্রোকার্বনস নিয়েই আমরা ডিলস করব। তার সাথে বিভিন্ন সাবস্টিটিউয়েন্ট ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন এইগুলো চলে আসবে, কোথাও অ্যালকোহল চলে এলো, কোথাও অ্যাসিড চলে এলো, এগুলো তো থাকবেই, ঠিক আছে। তো মেনলি অর্গানিক কম্পাউন্ড যাদেরকে বলে তাদেরকেই আমরা দেখব। তো ধরো একটা সিম্পলেস্ট অফ দ্য সিম্পলেস্ট কম্পাউন্ড হচ্ছে CH3Cl, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, দুভাবেই নাম আমরা বলতে পারি। তো এইটা যদি হোমোলাইটিক ফিশন হয়, ফ্রি রেডিক্যাল কখন তৈরি হবে? হোমোলাইটিক ফিশনে, আমি তো বললাম। তো এইটা যদি আজকে হোমোলাইটিক ফিশন হয়, তাহলে ধরো আমি যদি এটাকে একটু খুলে আঁকি, তাহলে কিরকম দেখতে লাগবে? এই, তাই না? এইবারে এই যে বন্ডের দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুটো হোমোলাইটিক ফিশার, মানে একটা কার্বনের মাথায় একটা ক্লোরিনের মাথায় এভাবে ভাঙবে। আমি তো আগেই দেখালাম ওয়ান সাইডেড বা একমুখী অ্যারো দিয়ে দেখাতে হয়। তাহলে কি তৈরি হবে? একটা হবে CH3 মাথায় ফ্রি রেডিক্যাল প্লাস একটা ক্লোরিনের মাথায় ফ্রি রেডিক্যাল, এই দুটো তৈরি হবে। তো এইখানে কিন্তু আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড বা একটা অর্গানিক জায়গার মাথায় ফ্রি রেডিক্যাল থাকলে সেটা আমরা বিবেচনা কিভাবে করব। মানে এটা মানে হাইড্রোকার্বন বা কার্বন কার্বন চেনের মাথায় যদি ফ্রি রেডিক্যাল থাকে সেটা নিয়েই আমার পড়াশোনা। তাহলে এখানে আছে CH3-র মাথায় ফ্রি রেডিক্যাল, একে বলে মিথাইল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। তো এইভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এবারে এই যে ফ্রি রেডিক্যালটা আছে, এদের বন্ডিং বা এদের হাইব্রিডাইজেশনটা কীরকম হয় সেটা একটু বুঝেন। এদের হাইব্রিডাইজেশনটা মেনলি দু ধরনের হয়, একটা sp2-তে হয়, একটা sp3-তে হয়। কিভাবে স্যার? ধরো এই যে CH3 আছে, তো এই কার্বনটা এরকম একটা থাকতে পারে যেটা আমার sp2, আমরা জানি তো এটা sp2। আচ্ছা, তোমরা হয়তো এটা ডাইরেক্ট বুঝতে পারবে না। তো sp2-তে কি হয় ভালো করে ভেবে দেখো, কার্বন 6টা থাকে, তাহলে 1s2 2s2 2p2, তাই তো? এবার যখন 1s-টা তো বাদ দাও, 2s-এ তোমার দুটো ইলেকট্রন আছে আর 2p-তে তোমার দুটো ইলেকট্রন আছে, তাই তো? এইবার যখন হাইড্রোজেনগুলো অ্যাপ্রোচ করছে, ওকে sp2 ফর্ম যদি করতে হয়, তাহলে ও কি করবে? ও এইখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এইখানে পাঠিয়ে দেবে আর এই তিনটে খোপ দিয়ে sp2 ফর্ম করবে, ঠিক আছে? এই তিনটে জায়গা দিয়ে sp2 ও ফর্ম করবে, এই যে এইটা এইটা এইটা। তাহলে দেখো sp2 হচ্ছে। তাহলে সেই তিনটেতে এরকম স্ট্রাকচার তৈরি করবে। এবার sp2-তে স্ট্রাকচার কিরকম হতো? এই যে কার্বন, এটা হচ্ছে আমার sp2 হাইব্রিড অরবিটালের ছবি। এগুলো তোমরা সবাই কেমিক্যাল বন্ডিং এ পড়ে এসছো আশা করি, ঠিক আছে? তো এগুলো, এটা হচ্ছে আমার sp2 হাইব্রিড অরবিটালের ছবি। তাহলে এটার মতোই দেখো, এটা খালি ঘুরিয়ে এঁকেছি আর কিছু না। এইবারে এইখানে তো একটা p অরবিটাল আছে পড়ে, ভালো করে দেখো, এখানে একটা অলরেডি p অরবিটাল পড়ে আছে। তাহলে সেই p অরবিটালটা তো থাকবে রে বাবা, নাকি থাকবে না? এটা তো একটা p অরবিটাল, একটা p অরবিটালে দুটো লোভ হয়। ভেবো না যে দুদিকে এঁকেছি মানে দুখানা p অরবিটাল আছে, ঠিক আছে? একটা p অরবিটাল আছে। এবার সেইখানে কি আছে? আমার একটা ফ্রি রেডিক্যাল। তাহলে এই যে কোনো একটা লোভে একটা ফ্রি রেডিক্যাল, এইটা হচ্ছে এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। তাহলে ফ্রি রেডিক্যাল CH3-তে আমার sp2 হাইব্রিডাইজেশন দেখা যায়। এইবার এটাই যদি আমরা CF3 ডটের জন্য করি, ঠিক আছে, কার্বনের সাথে ধরো তিনটে ফ্লোরিন লেগে আছে, তখন কিন্তু ওটা sp2-তে আসে না, তখন ওটা sp3-তে আসে, কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা বেশি। তখন কি হয়? ওই যে এই যে 2s আর এই যে 2p, ঠিক আছে, এই 2s আর 2p-তে কি হয়? সব জায়গায় একটা করে ইলেকট্রন, হাইব্রিডাইজেশনটা এই গোটা চারটে নিয়ে sp3 হাইব্রিডাইজড হয়। তখন স্ট্রাকচারটা কিরকম দেখতে হয়? এই যে কার্বন, এই আমার sp3, বোঝা গেল? এইবারে এর সাথে কি হবে? ফ্লোরিন অ্যাড হবে, এইখানে একটা ফ্লোরিন অ্যাড হবে, এইখানে একটা ফ্লোরিন অ্যাড হবে, এইখানে একটা ফ্লোরিন অ্যাড হবে। এগুলো কেমিক্যাল বন্ডিং এ সবাই পড়ে এসছো, কিন্তু কেউ না পড়ে থাকলে ভালো করে পড়ে নাও, আশা করি বুঝতে পারবে। আর এই যে ফ্রি রেডিক্যালটা আছে, এইটা এইখানে থাকবে, এই কার্বনটার মানে সংকরায়ন হবে sp3 বা হাইব্রিডাইজেশন হবে sp3, বোঝা গেল? এই হচ্ছে ফ্রি রেডিক্যালের হাইব্রিডাইজেশনের গল্প, ঠিক আছে? আচ্ছা, এটা আমি মুছে দিই। এইবারে আমি দেখব যে ফ্রি রেডিক্যাল কত রকমের হয়। ফ্রি রেডিক্যাল ধরো এরকম একটা আছে, CH3 CH2 এর মাথায় ডট,
একটা আছে ধরো CH3 এর মাথায় ডট, একটা আছে CH3 এর মাথায় ডট, আর একটা তিনটে CH3 আছে কার্বনটার সাথে, তার মাথায় একটা ডট। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন টাইপসের আমি ফ্রি রেডিকাল ড্র করলাম। এই চারটে টাইপ কি কি? একটা হচ্ছে এইটা দেখো, এখানে ফ্রি রেডিকালের ডিগ্রি আছে। ডিগ্রিটা কি? ডিগ্রিটা হচ্ছে ফ্রি রেডিকাল যে কার্বনটার মাথায় আছে বা মুক্তমূলক যে কার্বনটার মাথায় আছে, সেই কার্বনটা কতগুলো কার্বনের সাথে অ্যাটাচড আছে সেই নাম্বারটা হচ্ছে তার ডিগ্রি রিপ্রেজেন্ট করে। ভালো করে বোঝো, ফ্রি রেডিকালটা যে কার্বনের মাথায় আছে সেই কার্বনটা কতগুলো কার্বনের সাথে অ্যাটাচড আছে সেই নাম্বার অফ কার্বনটা ওই ফ্রি রেডিকালটার ডিগ্রি রিপ্রেজেন্ট করে। তার মানে এখানে দেখো এই যে ফ্রি রেডিকালটা আছে, তার মানে এই কার্বনটার কথা আমি বলছি, তাহলে এই কার্বনটা কতগুলো কার্বনের সাথে লেগে আছে? এই যে একটা কার্বনের সাথে, তাহলে এইটা হচ্ছে 1 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি 0 ডিগ্রি, এটা করার সাথে লেগে নেই। এবার এই কার্বনটার কথা দেখো, এই কার্বনটা একটা দুটোর সাথে লেগে আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি। এই কার্বনটা দেখো একটা দুটো তিনটে কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে বলে প্রাইমারি 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা এটাকে বলে সেকেন্ডারি, আর 3 ডিগ্রি বা তাকে বলে টারশিয়ারি। বোঝা গেল? তাহলে ফ্রি রেডিকাল এত রকমের হতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আর এটা তো কেউ নেই, এটা তো নর্মাল ব্যাপার, আমি 0 ডিগ্রি বলে লিখেছি, কোথাও হয়তো লেখেও না। ঠিক আছে, তো ফ্রি রেডিকাল এরকম টাইপের হতে পারে। এইবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্রি রেডিকালগুলো আছে, এই ফ্রি রেডিকাল নিয়ে আমাদের কাজ কি? এই ফ্রি রেডিকাল আমাদের অর্গানিকের যে রিয়াকশন হয়, সেই রিয়াকশনের যে মেকানিজমগুলো হয়, সেই মেকানিজমের অনেক জায়গায় এই সমস্ত কিছু চলে আসে। ফ্রি রেডিকাল চলে আসে, কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, যেগুলো আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে দেখবো, সেইগুলো চলে আসে। তো এগুলো নিয়ে আমার ফাংশনটা কি, এগুলো আমরা জানবো কেন, আমি এগুলো পড়ছি কেন, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে এগুলো পড়ছি যে কখন কোন মেকানিজমে ফ্রি রেডিকাল আসবে, কোন ফ্রি রেডিকাল আসবে, কেন আসবে না, এইগুলো বোঝার জন্য। তাহলে এইগুলো বোঝার জন্য যেটা জানা দরকার সেটা হচ্ছে তাদের স্টেবিলিটি অর্ডার, ফ্রি রেডিকালের স্টেবিলিটি অর্ডার। এবার আমাকে বার করতে হবে যে এই যে একটা দুটো তিনটে চারটে, এই চারটে লোক আছে, এই চারজনের মধ্যে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি, কার স্টেবিলিটি সবচেয়ে কম, বা স্টেবিলিটি অর্ডার। ঠিক আছে, এইবারে এইখানে স্টেবিলিটি অর্ডার বার করার জন্য আমরা কিসের সাহায্য নেব? আমরা এখানে হাইপার কনজুগেশনের সাহায্য নেব। কি বললাম? হাইপার কনজুগেশন, যেটা আমি আগের ভিডিওতে, আগের ঠিক নয়, কয়েকটা ভিডিও আগে আমি পড়িয়েছি। কেউ যদি দেখে না থাকো, ডিসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু। তো হাইপার কনজুগেশনের ওপর বেস করে আমরা এই ফ্রি রেডিকালগুলোর স্টেবিলিটি অর্ডার বলতে পারি। কিরকম? ভালো করে দেখো, এই যে ফ্রি রেডিকালটা আছে, এই ফ্রি রেডিকালটা যে কার্বনগুলোর সাথে লেগে আছে, সেই কার্বনগুলোকে আমি আলফা কার্বন বলবো, তাই না? এইখানে এইটাকে আলফা কার্বন বলবো, এইটাকে আলফা, এখানে কোনো আলফা কার্বন নেই। হাইপার কনজুগেশন কি বলছে? যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। কি বলছে? হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি হবে তার স্টেবিলিটিও তত বেশি হবে। আর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কি করে বার করে? হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বার করে নাম্বার অফ আলফা হাইড্রোজেন প্লাস 1, মানে আলফা হাইড্রোজেন কতগুলো আছে সেই নাম্বারটা তার সাথে 1 যোগ করে আমার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের নম্বরটা বের হয়। এগুলো কিন্তু আমি হাইপার কনজুগেশনের ভিডিওতে পড়িয়েছি। এইবারে দেখো, এই যে এটাই আছে, এটায় কোনো আলফা কার্বন নেই, কোনো আলফা হাইড্রোজেন নেই, তার ফলে এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের নাম্বার হচ্ছে 1, কারণ এই একটাই। এইবারে দেখো, এখানে 0 বসালে 0 + 1 1। এখানে দেখো আলফা কার্বন, এখানে কটা হাইড্রোজেন আছে? 3টে হাইড্রোজেন, তাহলে এই 3টে হাইড্রোজেনই আমার আলফা হাইড্রোজেন। তাহলে এই 3টে যদি আলফা হাইড্রোজেন হয়, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ আলফা হাইড্রোজেন কত? 3। তাহলে এখানে কত? স্ট্রাকচার নাম্বার 3 + 1, এখানে হচ্ছে 4। তাহলে এখানে 4টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আছে। এটা দেখো, এখানে 3টে, এখানে 3টে, 6টা আলফা হাইড্রোজেন, তাহলে 6 + 1 = হচ্ছে 7, মানে 7খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এইখানে দেখো 3 3 6
3 নয়, আলফা কার্বনগুলোতেই কিন্তু দেখতে হবে। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা লেগে থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। আজকে যদি এই কার্বনটার সাথে আরো একটা কার্বন এদিকে লেগে থাকতো, তখন কিন্তু আমরা সেটাকে আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন হিসাবে দেখতাম না। ডাইরেক্টলি যারা লেগে আছে তারাই হচ্ছে আলফা কার্বন। তাহলে 1 2 3 9টা হাইড্রোজেন, তাহলে 9 + 1 = হচ্ছে আমার 10টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার এই স্ট্রাকচারটার জন্য। তাহলে এবার যদি বলি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত ইনক্রিজ করে স্টেবিলিটি তত ইনক্রিজ করে, তাহলে স্টেবিলিটি অর্ডার কি হবে? 3 ডিগ্রি > 2 ডিগ্রি > 1 ডিগ্রি। জিরোটা তো 0 0, ওটা কোনো ম্যাটার করে না। 3 ডিগ্রি > 2 ডিগ্রি > 1 ডিগ্রি। এই হচ্ছে আমার ফ্রি রেডিকালের স্টেবিলিটি অর্ডার। এটা কিন্তু খুব ভালো করে খাতায় লিখে বক্স করে স্টার দিয়ে যেভাবে হোক মাথায় রেখে দাও, ঠিক আছে? ভালো করে দেখো, এইখানে হাইপার কনজুগেশন দিয়ে আমি কি দিয়ে এক্সপ্লেন করছি এটাও কিন্তু একটা ভাইটাল জিনিস। আমি কার্বোক্যাটায়নে কিন্তু হাইপার কনজুগেশন দিয়েও এক্সপ্লেন করবো, আবার অন্য একটা জিনিস দিয়ে এক্সপ্লেন করবো। কার্বো অ্যানায়নে হাইপার কনজুগেশন দিয়ে এক্সপ্লেন করবোই না, ঠিক আছে? তো আমার লজিকগুলোকে আমাকে বুঝতে হবে। এখানে হাইপার কনজুগেশনে আলফা হাইড্রোজেনের নাম্বার যত বাড়ে, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের নাম্বার তত বাড়ে, তত আমার কম্পাউন্ডটার স্টেবিলিটি বাড়ে, ঠিক আছে? তাহলে দেখো, এইবারে তো আমরা ওই নর্মাল যে ফ্রি রেডিক্যাল স্টেবিলাইজেশনের জিনিসগুলো দেখলাম। এইবার ধরো যেখানে রেজোনেন্স পসিবল, যেমন ধরো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 ডট, এরকম একটা জায়গা আছে। তাহলে এইখানে দেখো, এখানে কিন্তু রেজোনেন্স পসিবল। ভালো করে দেখো, আমি এটা একটা লিখলাম, আর একটা ধরো এরকম কম্পাউন্ড লিখলাম CH3 CH2 CH2 ডট। তুমি ভেবে দেখো, এই কার্বনটা 1 ডিগ্রি, কারণ একটা কার্বনের সাথে ডাইরেক্ট লেগে আছে। এই কার্বনটাও 1 ডিগ্রি। তাহলে আমাকে যদি স্টেবিলিটি অর্ডার বলতে দেয় এখন এতক্ষণে শেখানো অবধি, আমি তাহলে কি বলবো? যে দুটোরই স্টেবিলিটি সেম, দুটোই 1 ডিগ্রি, দুটোর মধ্যে ডিগ্রির কোনো চেঞ্জ নেই, তার ফলে স্টেবিলিটির কোনো চেঞ্জ হবে না, তাই তো? কিন্তু সেটা নয়, কারণ এইখানে একটা রেজোনেন্সের পসিবিলিটি আছে। কি হতে পারে? এই যে এই ইলেকট্রনটা এখানে এলে এইখান থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করতে পারে, তখন কি তৈরি হবে? এখানে কিন্তু সিঙ্গেল ইলেকট্রন বেরোবে, এখানে সিঙ্গেল ইলেকট্রন আসবে, এখানেও সিঙ্গেল ইলেকট্রন বেরোবে। তার মানে অ্যাকচুয়ালি এইটাকে এর মাথায় তুলে দেবে। এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা ব্রেক করে এই কার্বনের মাথায় একটা, এই কার্বনের মাথায় একটা, আর এই কার্বনের মাথায় একটা আছে, তাহলে এই কার্বনের মাথায় একটা থাকলে, ভালো করে দেখো, এই যে CH2, ভাবো আজকে ডবল বন্ডটা ব্রেক হয়ে এই কার্বনের মাথায় একটা, এই কার্বনের মাথায় একটা হয়েছে, আর এইখানে CH2 এই কার্বনের মাথায় একটা ছিল। এবার এই দুটো জুড়ে একটা বন্ড তৈরি করবে, তাহলে CH2 ডট সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে এই দুটো জায়গায় রেজোনেন্স হচ্ছে, আমরা বলতে পারি না? পারি না। ভালো করে দেখো, দেখো ডবল বন্ড আর ফ্রি রেডিক্যালটাই শিফট করে গেছে, রেজোনেন্স হচ্ছে। তার মানে এটার জন্য কিন্তু এই রেজোনেন্সটা হওয়ার জন্য এই ফ্রি রেডিক্যালটার স্টেবিলিটি অনেক বেশি, 2 ডিগ্রি 3 ডিগ্রির থেকেও হয়তো বেশি হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে রেজোনেন্সের স্টেবিলিটির জন্য। তো রেজোনেন্সটা যেখানে থাকবে সেখানে কিন্তু ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অটোমেটিক বেড়ে যাবে। আশা করি বোঝা গেছে। আর একটা বেনজিনের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এরকম আছে, এখানে CH2 ডট, ঠিক আছে? এরকম CH2 ডট আছে। এইবারে এইটা যদি ঘোরে, ভালো করে ভাবো, এইটা এখানে ঘুরতে পারে, এখানে সিঙ্গেল হেডেড অ্যারো হবে, এটা এখানে ঘুরতে পারে, এই বন্ডটা এখানে উঠে যেতে পারে। তাহলে কি হতে পারে? ভালো করে দেখো, এখানে ডাবল বন্ড, এখানে একটা ফ্রি রেডিক্যাল, এখানে ডাবল বন্ড CH2, কারণ এই ফ্রি রেডিক্যালটা ভেঙে এখানে চলে গেছে না, আর যেটা আগের বার বোঝালাম। এবার কি হতে পারে? এইটা ভেঙে এখানে, এটা ভেঙে এখানে, আর এইটার সাথে এইটা এক হয়ে যেতে পারে। তাহলে এক হয়ে গেলে কি হবে? এখানে একটা বন্ড, এখানে একটা ফ্রি রেডিক্যাল, এখানে একটা বন্ড পড়ে যাবে, ডবল বন্ড CH2, এই হবে। এইবারে কি হবে? এই বন্ডটা ভেঙে একটা এর মাথায়, এই বন্ডটা ভেঙে আরেকটা এর মাথায় যাবে, আর এর মাথায় যে ফ্রি রেডিক্যালটা তৈরি হলো সেইটার সাথে এইটার সাথে একটা বন্ড তৈরি হবে। তাহলে বন্ড যদি তৈরি হয় সেক্ষেত্রে কি তৈরি হবে? ভালো করে দেখো, এইখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এইখানে একটা ফ্রি রেডিক্যাল, এখানে ডবল বন্ড CH2। এইবারে এই ফ্রি রেডিক্যালটা এখানে পড়বে, এই বন্ডটা ভেঙে একটা এখানে পড়বে, একটা CH2 মাথায় উঠবে। বোঝা গেল? তাহলেই দেখো এরকম একটা স্ট্রাকচার তৈরি চলে আসছে, বন্ড বন্ড সিঙ্গেল বন্ড CH2 ফ্রি রেডিক্যাল, এই জিনিসটাই চলে এলো, তাই না? তার মানে কি? রেজোনেন্স স্টেবিলাইজড, এটা কিন্তু অনেক বেশি স্টেবিলিটি এর, কারণ এর মধ্যে রেজোনেন্স স্টেবিলিটির ফ্যাক্টরটা কাজ করছে। বোঝা গেল? আচ্ছা, এইবারে একটা জিনিস, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। হোয়াট ইজ রিঅ্যাক্টিভিটি? রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে
কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা মলিকিউল বা কোনো একটা র্যাডিক্যালের বিক্রিয়া করার ক্ষমতাকে রিঅ্যাক্টিভিটি বলে। সে কত তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারছে। ধরো আমি যদি এখানে সেই 1 ডিগ্রি, এটা আমার হচ্ছে 2 ডিগ্রি, ঠিক আছে, আর এখানে আমার হচ্ছে 3 ডিগ্রি, তিনটে ফ্রি র্যাডিক্যাল আমি আবার লিখে নিলাম। এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। এবার আমাকে রিঅ্যাক্টিভিটি বার করতে হবে, রিঅ্যাক্টিভিটি বা বিক্রিয়া করার ক্ষমতা, ঠিক আছে। তাহলে রিঅ্যাক্টিভিটিটা কি হবে তুমি ভালো করে ভেবে দেখো। আজকে যে জিনিসটার স্টেবিলিটি বেশি সে কি বেশি রিঅ্যাক্টিভ হবে, না যার স্টেবিলিটি কম সে বেশি রিঅ্যাক্টিভ হবে? অবশ্যই যার স্টেবিলিটি কম সে বেশি রিঅ্যাক্টিভ হবে, তাই না? রিঅ্যাক্টিভ মানে কি, সে বিক্রিয়া করছে, সে মুভ করছে। কে মুভ করতে চাইবে? যার ধরো একটা স্টেবল বাড়ি আছে, নিজের একটা বাড়ি আছে, সে কি বারবার এদিক ওদিক বিভিন্ন জায়গায় গিয়ে ভাড়া থাকতে চাইবে, না যার নিজস্ব বাড়ি নেই সে ভাড়া থাকতে চাইবে? অবশ্যই যার বাড়ি নেই সে ভাড়া থাকবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তাহলে যার স্টেবিলিটি নেই তারই কিন্তু রিঅ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে, কাজ করার এটা বেড়ে যাচ্ছে। কিন্তু যার স্টেবিলিটি আছে তার কিন্তু কাজ করার ইচ্ছাটা বা পাওয়ারটা কমে যাচ্ছে। সেম রকম ভাবে এখানে স্টেবিলিটি অর্ডার আমরা কি জানি? স্টেবিলিটি অর্ডার হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। সেম রিঅ্যাক্টিভিটি অর্ডার তাহলে কি হবে? যার স্টেবিলিটি বেশি তার রিঅ্যাক্টিভিটি কম, তাহলে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। এটা হবে আমার ফ্রি রেডিক্যালের রিঅ্যাক্টিভিটি অর্ডার। বোঝা গেল? আচ্ছা, এইখানে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক নেচার, ম্যাগনেটিক প্রপার্টিজ বা ম্যাগনেটিক নেচার বা ম্যাগনেটিক প্রপার্টিজ যা বলতে পারো। এরা কি ধরনের ম্যাগনেটিক প্রপার্টি দেখায়? এদের দেখো প্রত্যেকের এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো তো আনপেয়ার্ড ইলেকট্রন, মানে বিজোড় ইলেকট্রন, তাই না? ভালো করে ভেবে দেখো, যখন ফ্রি রেডিক্যাল ওই যে তৈরি হচ্ছে 2s, এই যে 2p, ঠিক আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তাহলে এই তিনটে মিলিয়ে ধরো sp3 বা sp2 হাইব্রিডাইজড হচ্ছে, এখানে ধরো sp2 হাইব্রিডাইজড হচ্ছে। এই যে একটা ইলেকট্রন আছে এটা তো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যেখানে থাকে সেখানেই কিন্তু আমার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স তৈরি হয়, বা বাংলায় বললে পরাচুম্বকীয়। আনপেয়ার্ড ইলেকট্রন আছে ওই জন্য প্যারাম্যাগনেটিক। কেন? ডিউ টু প্রেজেন্স অফ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন। এক পিস আনপেয়ার্ড ইলেকট্রন আছে ওই জন্য এরা প্যারাম্যাগনেটিক নেচারের হয়, ঠিক আছে। তো আশা করি ফ্রি রেডিক্যাল নিয়ে আমার যা যা বলার ছিল পুরোটাই বলা হয়ে গেছে, দেখে নাও। আচ্ছা, তাহলে ফ্রি রেডিক্যালের গল্প কিন্তু আমাদের এই অবধিই থাকলো। এর পরের ভিডিওতে আমরা কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন এগুলো আস্তে আস্তে আরও দেখতে থাকবো। তো এর আগের যদি কেউ কিছু না দেখে থাকো, IUPAC নোমেনক্লেচার যদি কারো জানা না থাকে, অ্যাটমিক স্ট্রাকচারের উপর ভিডিও আছে, বা পরবর্তীকালে অনেক পরে যারা দেখছো, যারা চ্যানেলটা তৈরি হওয়ার অনেক পরে দেখছো, তারা দেখবে পরপর সব চ্যাপ্টারই হয়তো প্লেলিস্টের মতো করে আছে। তো তোমাদের যে জিনিসটা দরকার তোমরা সেটা গিয়ে দেখে নিতে পারো, বুঝে নিতে পারো, পড়াশোনা করতে পারো নিজের মতো করে। আর ডেসক্রিপশনে সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে। আমাদের টেলিগ্রামের একটা চ্যানেল আছে আর হোয়াটসঅ্যাপেরও একটা চ্যানেল আছে, দুটোরই লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। ওখানে তোমরা তোমাদের ডাউট, তোমাদের বাড়িতে করতে গিয়ে ধরো একটা অঙ্ক আটকে গেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছুরই দিতে পারো তোমরা, সেটা তোমরা পাঠাতে পারো, কমেন্টে লিখতে পারো যে আমরা কী করে আরও ভিডিওটাকে ভালো করতে পারি বা তোমাদেরকে আরও কী করে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেগুলো তোমরা সাজেশন অবশ্যই আমরা হার্টিলি গ্রহণ করব। আর পড়াশোনা করতে থাকো নিজের মতো করে। বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের মতামত কি, ভিডিওটা সম্বন্ধে কেমন লাগছে, কেমন কি লাগছে। পড়াশোনা করতে থাকো। টাটা।